আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছি। আমাদের আজকের হচ্ছে বৃত্ত অধ্যায়টার থার্ড লেকচার। আমরা প্রথম লেকচারে বেসিক সমীকরণগুলো, দ্বিতীয় লেকচারে অলরেডি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি। তো আজকে আমরা নতুন একটা টাইপ পড়বো, আগে নতুন টাইপের বেসিকটা পড়বো, তারপরে ওই বেসিক রিলেটেড যে ম্যাথগুলা আমাদের বৃত্ত অধ্যায় থেকে আসে আমরা দেন ওই প্রশ্নগুলোকে সলভ করব। তো আমাদের আজকের বেসিকের যেটা মূল টপিক, আমরা যে টপিকটা পড়বো, আমরা এর আগের দুইটা লেকচার পর্যন্ত বেসিক যতটুকু পড়ছি তা হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, ওইখান থেকে কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হয়, এবং সমীকরণ নির্ণয় দুইটা টাইপের ম্যাথ আমরা অলরেডি করছি। আজকে আমরা দেখব বৃত্তের ছেদাংশের পরিমাণ, অর্থাৎ একটা বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করে, এই কর্তিত অংশের ভ্যালুটা কেমনে বের করতে হয়। দ্বিতীয়ত, যদি কর্তিত অংশ না দেয়, মানে যদি ছেদ না করে, যদি স্পর্শ করে, তাহলে ওই স্পর্শ করার মাধ্যমে কোন শর্তটা বৃত্তে অ্যাপ্লাই করা যায়, আমরা সেই ইকুয়েশনগুলো একটু দেখব প্রথমে। কেমন? চলো তাহলে প্রথমে বেসিকটা শুরু করি। প্রথম বেসিক একটু লিখো, সেটা হলো বৃত্তের অক্ষদ্বয় হতে, টপিকটার নাম হচ্ছে, কনসেপ্টটা লিখো একটু, কনসেপ্ট অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ নির্ণয়। অর্থাৎ একটা বৃত্ত যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে, বা যে কোনো একটাকেও করতে পারে, দোনোটাকেও করতে পারে, যদি অক্ষগুলাকে ছেদ করে, তবে ওই ক্ষেত্রে আমরা ছেদকৃত একটা অংশের মান নির্ণয় করতে পারি। আমরা প্রথমে তার বেসিক ইকুয়েশনটা দেখব, যেটা কিভাবে বের করতে হয়, ফর্মুলাটা কিভাবে আসতেছে। তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ, তাহলে একটা বৃত্ত হচ্ছে, মনে করো এইভাবে আছে, আমরা প্রথমে এক্স অক্ষ থেকে বের করতেছি। তাহলে একটা বৃত্ত হচ্ছে এভাবে আছে, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে কি জি এবং এফ, মূলত মাইনাস জি মাইনাস এফ। এটা আমরা আগে পড়ছিলাম যে আদর্শ সমীকরণ মেনে চলে যে, বা আদর্শ সমীকরণে কেন্দ্রটা কত ধরা হয়, মাইনাস জি কমা মাইনাস এফ। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তো দেখো, এটা যদি এক্স অক্ষ আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এই বৃত্তটা এক্স অক্ষকে কি করছে, ছেদ করছে না? তাহলে আমরা দুঃখিত, আমরা এখান থেকে যে কর্তিত অংশটা বাইর করবো, এই যে দেখো এক্স অক্ষকে সে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। তো আমরা এ বি এর দৈর্ঘ্যটা বের করতে চাই। আমরা এখানে যে বলছি না ছেদকৃত অংশ, তো মূলত একটা বৃত্ত যদি একটা রেখাকে বা একটা অক্ষকে ছেদ করে, দুইটা বিন্দুতে ছেদ করবে, ওই ছেদবিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ছেদকৃত অংশ। আমরা ওই ভ্যালুটা বের করতে চাই। তাহলে এটা হলো এক্স অক্ষের ছেদকৃত অংশ। মূলত এটা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ওয়াই অক্ষের আর একটা হচ্ছে কি এক্স অক্ষের। তাহলে আমরা এখানে যেটা চিত্র আঁকছি, এটা কার জন্য, এটা এক্স অক্ষের জন্য। এরপর আমরা ওয়াই অক্ষেরটাও দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের টার্গেট কি বুঝাইতে পারছি, যে আমরা এখানে মূলত কোন অংশটা বের করতে চাই, আমরা এ বি এর পরিমাণটা বের করতে চাই। কারণ এই বৃত্তটা এই এক্স অক্ষকে এ এবং বি বিন্দু দুইটা বিন্দুতে ছেদ করছে, এই ছেদকৃত অংশটাই হচ্ছে এ বি এর পরিমাণ। এবার আসলে এটা কিভাবে বের করবো একটু বলি। দেখো, প্রথমে তুমি এইটার সাথে যদি এই অংশটা যুক্ত করো, অর্থাৎ কেন্দ্রের সাথে এই যে একটা ছেদবিন্দু আমরা যুক্ত করলাম, তুমি ওই পাশেও নিতে পারবা এদিকে, এবং এইখান থেকে যদি আমরা একটা লম্বটা নিই, আমরা মোটামুটি 9-10 এই উপপাদ্যগুলো পড়ছিলাম তাই না, যে কেন্দ্র হতে ব্যাসভিন্ন জ্যার উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্বটা ব্যাসভিন্ন জ্যাকে সমান দুই অংশে কি করে, বিভক্ত করে। অর্থাৎ যেহেতু আমরা কেন্দ্র ও থেকে এ বি এর উপর একটা লম্ব টানছি, যার নাম দিলাম ডি, তাহলে এই ওডি লম্বটা অবশ্যই এ বিকে দুইটা সমান অংশে বিভক্ত করবে। এডি যতটুকু হবে বিডিও ততটুকুই হবে। তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা এডি এর ভ্যালুটা প্রথমে বের করব, দেন এডিকে যদি ডাবল করে দেই, আমি অবশ্যই এ বি এর মানটা পেয়ে যাব। টার্গেট বুঝাইতে পারছি, আমাদের প্ল্যানটা কি, মানে আমরা এখান থেকে কিভাবে কোন প্রক্রিয়ায় আমরা এ বি এর ভ্যালুটা বের করতেছি। আমরা ডিরেক্ট এ বিটা বের করব না, আমরা এডি এর পরিমাণ বের করব, দেন ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব।
কারণ আমরা জানি এডি হচ্ছে বিডি এর সমান, দুইটা সমান অংশ এগুলা, বুঝতে পারছি? আসো, আচ্ছা আমাকে বলো তো, ও এটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান না? ও থেকে এ পর্যন্ত এটা বৃত্তের ব্যাসার্ধ না? আর আমরা সমীকরণে বৃত্তের ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি। কেউ যদি চাও যে স্যার আমি আর লিখবো, কোনো প্রবলেম নাই, তুমি চাইলে আর লিখতে পারো, অসুবিধা কিছু হবে না। তো আমরা নর্মালি এইচ কে কেন্দ্রওয়ালা যে সমীকরণটা ছিল ওইখানে আমরা এ ব্যবহার করছি, বা আদর্শ সমীকরণে এ ব্যবহার করি, এই জন্য আমি এ লিখছি। তাহলে মনে রাখবা ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একটু লিখে দিচ্ছি তাও, ও এ হচ্ছে ব্যাসার্ধ। আর যেহেতু আমরা ওডিকে লম্ব টানছি কার উপর? এবির উপর, সুতরাং এইটার কারণে, এই প্রক্রিয়াটার কারণে এডি এবং বিডি পরস্পর কি হবে? সমান হয়ে যাবে। এটা একটা উপপাদ্য, এটা মূলত একটা 9-10-এর উপপাদ্য ছিল। আমরা এই বেসিকটাকে কাজে লাগিয়ে এখান থেকে পরিমাণটা বাইর করব। আচ্ছা, তাহলে আমরা ব্যাসার্ধের পরিমাণটা লিখলাম। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা ওডি এর মান কত হবে? এখানে ও থেকে ডি পর্যন্ত এই দৈর্ঘ্যটা, এই দূরত্বটার মান কত হবে বলতে পারবা কেউ? দেখো, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু তুমি জানো, কেন্দ্রের স্থানাঙ্ক জানো, সেটা হলো -g, -f, ঠিক আছে কিনা? তো ও বিন্দুটা দেখো তো এক্স অক্ষ থেকে একটা দূরত্ব অবস্থান করতেছে না? করতেছে। তোমরা নিশ্চয় সরল রেখাতে এই বেসিকটা পড়ছো যে একটা অক্ষ থেকে, মনে করো আমরা যদি এক্স অক্ষ নিয়ে কাজ করতেছি, আমরা এক্স অক্ষ নিয়ে পড়াশোনা করি, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, এই যে এই বিন্দুটার এক্স অক্ষ থেকে যে দূরত্বটা আছে এটা হচ্ছে ওই বিন্দুর কিসের সমান? কোটির সমান। এই জিনিসটা পড়ছো না তোমরা সরল রেখাতে? 3b-তে মেবি এটা ছিল, বা এরকম 3ab কোনো একটাতে ছিল, এতে একদম প্রথমটাতে। তাহলে মনে রাখবা অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব ওই বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে বের করা যায়, সেটা হচ্ছে একটা অক্ষ, মনে করো এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর যেটা কোটির মান আছে, কোটির যে স্থানাঙ্কটা আছে না, ওই স্থানাঙ্কটাই হচ্ছে মূলত এক্স অক্ষ থেকে তার দূরত্বটা নির্দেশ করে। কিভাবে? ধরো তুমি যদি ধরে নাও এই বিন্দুটা 2,3, তাহলে এখানে কোটি হচ্ছে 3, তাহলে আমি বলবো এক্স অক্ষ থেকে দূরত্ব হলো কত? 3 একক। কেন? তুমি এই বিন্দুটা পাইছো কেমনে? তুমি এক্স অক্ষ বরাবর 2 ঘর আসছো এবং ওয়াই অক্ষ বরাবর 3 ঘর উঠার পর তারপরে তুমি এই বিন্দুটাকে খুঁজে পাইছো না, এই বিন্দুটাকে ফিক্সড করছো না। তাহলে এই যে 3 ঘর তুমি উঠছো, এই 3, এটাই তার কি? এক্স অক্ষ থেকে দূরত্ব। এক্স অক্ষ থেকে কত একক দূরে? 3 একক দূরে। তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটির সমান, এবং ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে তার ভুজের সমান। তাহলে এই যে দেখো তো আমাদের এই বিন্দুটা, এটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে আমি বলতে পারবো কোটির দূরত্বে। তাহলে এখানে মান হবে এটার কত? এফ। তাহলে কেউ বলবে স্যার এখানে তো কোটি তো -f, তো স্যার আপনি যে এফ লিখছেন, কারণ আমি তো দূরত্ব বসাইছি। -f এটা হচ্ছে স্থানাঙ্ক, কিন্তু তুমি তো এটা স্থানাঙ্ক হিসাব করতেছো না, তুমি তো দূরত্ব হিসাব করতেছো। সো দূরত্ব হচ্ছে কত? এফ পরিমাণ। মাইনাসটা তার অবস্থানকে প্রকাশ করতেছে, কিন্তু এফ যেটা, এটাই হচ্ছে তার দূরত্বের অ্যাকচুয়াল পরিমাণ। বুঝাইতে পারছি? তাহলে এই হলো আমাদের ঘটনা। তাহলে আমরা এখান থেকে দেখো ওই ছোট্ট সমকোণী ত্রিভুজটা, অতিভুজের মানও পেয়ে গেছি, লম্বের মানও পেয়ে গেছি। এবার আমরা কি বের করতে চাই? ভূমির মান। তাহলে আমরা পিথাগোরাসকে অ্যাপ্লাই করতে পারি না? অবশ্যই পারি। তাহলে পিথাগোরাস লিখো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি? ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মান হচ্ছে ব্যাসার্ধের সমান এ স্কোয়ার, ওডির মান হচ্ছে ওই যে কোটির বিন্দু যেটা ছিল সেটা, আর এডির মান তো আমরা বের করতে চাই। এই যে এতটুকু পর্যন্ত বুঝতে কি কারণ কোনো অসুবিধা আছে? পিথাগোরাস অ্যাপ্লাই করছি, মান বসাইছি, আর কিছু করে নেই। এবার এই যে এর পরিচয়টা কি ছিল একটু দেখো তো। এটা ছিল মূলত ব্যাসার্ধ। তো তোমাদের কি মনে আছে আমরা আদর্শ সমীকরণে ব্যাসার্ধ কেমনে লিখতাম? আমাদের ব্যাসার্ধের এই ফর্মুলাটা ছিল, তোমাদের নিশ্চয় মনে থাকার কথা, √g² প্লাস f² - c। এই যে আমরা ব্যাসার্ধকে এটা দিয়ে প্রকাশ করি। আমি প্রথম লেকচারে এই জিনিসটা তোমাদেরকে বুঝাইছিলাম। আমরা আদর্শ সমীকরণে ব্যাসার্ধটাকে GFC দিয়ে প্রকাশ করলে এরকম একটা সমীকরণ পাই। তাহলে আমরা এখানে a² এর মানটা বসাই দিব। তাহলে a² করলে রুটটা চলে যাবে, শুধু বসবে কি? g² প্লাস f² - c, আর এদিকে যা আছে তা বসবে। এই যে বলো, বুঝছি একটু? এবার f² এর সাথে f² কাটা, তাহলে g² - c, এদিকে আছে ad², সরি স্কোয়ার হবে। এবার ad এর উপর যে স্কোয়ারটা আছে সেটা যদি তুমি এখানে তুলে দাও তাহলে রুট হয়ে যাবে। এই যে ad এর মানটা চলে আসছে।
আমরা যে ভূমির মানটা বের করতে চাচ্ছি সে ভূমির ভ্যালুটা আমাদের কাছে চলে আসছে, সেটা হচ্ছে কি অ্যাডি। তাহলে আমরা কি অ্যাডি পর্যন্ত বের করতে চাইছি? না, আমরা বের করতে চাইছি এ থেকে বি পর্যন্ত দূরত্ব। তো আমরা যেহেতু এখন অ্যাডিটা বের করছি, এটাকে এখন জাস্ট 2 দিয়ে কি করে দিব, গুণ করে দিলেই আমাদের অ্যাবিটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব অ্যাবি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাডি, তাহলে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস কি সি। এটাই কার ভ্যালু? এটাই হচ্ছে আমার অ্যাবির ভ্যালু। আর অ্যাবি এর পরিচয় কি ছিল? এক্স অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ, মানে এক্স অক্ষ থেকে বৃত্তটা কতটুকু অংশ কেটে নিছে, কতটুকু অংশ কর্তন করছে, এটাই হচ্ছে তার ভ্যালু। বলো বুঝছো কিনা সবাই? আমি বেসিকটা সব বুঝে একটু লেন্দি করে বললাম, প্রত্যেকটা বিষয় ইন ডিটেল বলছি, যার কারণে একটু লম্বা চড়া হয়ে গেছে, তবে মূল কথাটা এটা। আমার কতটা লম্বা হইলে হোক, বাট সময় বেশি গেলে যাক, তোমরা বুঝছো কি না এটাই হচ্ছে কি মূল কথা। এখন বলো এই জিনিসটা কি বুঝছো? তাহলে যখনই তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে, মানে এখান থেকে তোমাকে প্রশ্ন কি করবো আমি তোমাকে বলে দেই, তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, বলবে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করে ওইটার ভ্যালু বের করো। তাহলে তুমি এই সূত্র দিয়ে ডিরেক্টলি ভ্যালুটা বের করে দিবা। তাহলে তোমার লাগতেছে শুধু জি এবং সি এর মান। তাহলে একটা সমীকরণ থেকে জি এর ভ্যালু আর সি এর ভ্যালু কেমনে বের করে, লেকচার 1-ও বলছি, লেকচার 2-তেও বলছি। জি তো কেন্দ্র, তাহলে কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হবে? সি তো নির্ণয় করতেও হয় না, সি তো সমীকরণে ডিরেক্টলি দেওয়া থাকে। তাহলে এই যে, তবে ম্যাথ করার সময় সবসময় আদর্শ সমীকরণ আছে কিনা চেক করবা, যদি না থাকে আদর্শ সমীকরণে কনভার্ট করে দেন ভ্যালুগুলা বের করবা। বলো এক্স অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ বুঝছি সবাই? এবার ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, যারা এটা বুঝছো তারা অলরেডি এটা জানো, তাহলে আমি একটু তাদের জন্য বলে দিই। এবার ঘটনাটা হবে এরকম, এত ডিটেল করবো না কারণ সিমিলার তো, জাস্ট এটা রিপিট, একটু পরিবর্তন আছে। আমি জাস্ট এটা যারা ভালো করে বুঝছো এটা বুঝবা ভালো করে। ওয়াই অক্ষের ছেদাংশ, ওই ছেদকৃত অংশটাকে কি বলা হয়? ছেদাংশ বলা হয় আর কি, যেমন এইটা। তাহলে এবার ঘটনাটা হচ্ছে, চিত্রটা এরকম, এই যেটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার বৃত্ত এক্স অক্ষকে ছেদ করে নাই, বৃত্ত ছেদ করছে কাকে? ওয়াই অক্ষকে। এই যে এইভাবে ছেদ করছে। এটা আবারও কেন্দ্র, এটার কেন্দ্র ও, এটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আগের মতো। ঠিক আছে, এবার তুমি এক্স অক্ষের ছেদাংশ বাইর করবা না, তুমি বাইর করবা কি ওয়াই অক্ষের ছেদাংশ। তাহলে ওয়াই অক্ষকে ছেদ করছে, একটা হলো এ বিন্দুতে আর একটা হলো কি বি বিন্দুতে। এবার আমরা এই যে এই দূরত্বটা বাইর করবো, এতটুকু, এটাই হলো ছেদাংশের পরিমাণ। এবার কিভাবে বের করবা? আবার সিমিলার ওই ত্রিভুজটা আঁকবো। তাহলে আমরা একটা ছেদবিন্দুকে কেন্দ্রের সাথে যোগ করব, এই যে যোগ করলাম। এবার এখান থেকে লম্ব টানাবো, এই যে লম্ব টানলাম, তাহলে এটা হচ্ছে ডি। এবার ও যেটা, সেটা তো আবার বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ, দ্যাট মিনস এ হবে। আর ও থেকে ডি এইটা কত হবে, এই জায়গাতে হচ্ছে পরিবর্তন। এখানে ওডি এর পরিচয় ছিল এক্স অক্ষ থেকে দূরত্ব, এই জায়গায় ওডি এর পরিচয় হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার কোটির সমান, এখানে বসাইছিলাম। ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে তার ভুজের সমান, কোটির সমান হবে না, এবার ভুজের সমান হবে। তাহলে ভুজকে জি না, আমরা শুধু জি বসাবো, মাইনাস বসাবার আবার, কারণ এটা হচ্ছে দূরত্ব বসাচ্ছ, দূরত্ব ঋণাত্মক হয় না। এই যে, তাহলে ঘুরে ফিরে দেখো এই ত্রিভুজটার এ ও ডি, এই ত্রিভুজটার তুমি কি কি পেয়ে গেছো? এটা হচ্ছে ও বিন্দু। তাহলে এখানে তুমি কি কি জানো? এই যে ব্যাসার্ধ হচ্ছে এ, আর এই যে ও থেকে ডি পরিমাণ দূরত্বটা হচ্ছে ভুজের সমান, যেটা হচ্ছে জি। এবার তুমি অ্যাডি বের করবা, অ্যাডি বের করলে ওইটাকে জাস্ট 2 দিয়ে গুণ করলে আবার কি হবে? অ্যাবি চলে আসবে। তাহলে এবার যদি আমরা হিসাব করি, আবার পিথাগোরাস অ্যাপ্লাই করে চলো, ও এ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই তাহলে এবার ও এর মান একদম সিমিলার, এটা হবে কিনা? তাহলে আমি দেখো এত লাইন না লিখে আমি ডিরেক্টলি এটা লিখতেছি, বুঝছো? কারণ ও এ মানে ব্যাসার্ধ, এটাই তুমি লিখবে এখন এ স্কোয়ার, তো এ স্কোয়ারের ভ্যালু তো সেমই থাকবে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের জন্য কি ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাবে? হবে না তো। তাহলে ও স্কোয়ারের মান আমি ডিরেক্ট লিখতেছি ব্যাসার্ধের যে সূত্র, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ও ডি এর পরিবর্তে লিখবো জি স্কোয়ার, আর এডি যেরকম ছিল এডিকে সেম রাখবো। এই এবার এখানে জি স্কোয়ার কাটা যাবে, এখানে এফ স্কোয়ারের সাথে এফ স্কোয়ার কাটা গেছিল, এখানে জি স্কোয়ারের সাথে জি স্কোয়ার কাটা যাবে। তাহলে এখানে থাকবে এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু এড স্কোয়ার। তো স্কোয়ারটা যদি এখানে উঠাই দেই, এখানে এসে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। এই যে এটা হলো অ্যাডি এর ভ্যালু। তাহলে এবার অ্যাবি কেমনে বের করবা? অ্যাবি হবে এটা ডাবল, এটার সাথে 2 গুণ হয়ে যাবে,
এই যে 2 গুণ করে দিলাম। এই বলো বুঝছো? ভালো করে কি বুঝছো সবাই? এই যে দুইটা বক্স, এই দুইটা বক্সই হচ্ছে আমরা এত কিছু থেকে শিখলাম মূলত। এই দুই বক্স, এটা এই দুইটাই আমাদের মূল সূত্র। তাহলে এক্স অক্ষের যখন ছেদকৃত অংশ বের করতে বলবে তখন 2 × √g² - c, তখন বসবে জি। আর যখন ওয়াই অক্ষের ছেদাংশ বসবে তখন হচ্ছে f² - c। এইটুকুই পার্থক্য, আর কিছু না। বলো ভালো করে বুঝছো? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এটা হচ্ছে আলাদা আলাদা। এরপর আমরা আরেকটা শিখবো, সেটা হলো যদি কোনো বৃত্ত এমন হয় যে সে এক্স অক্ষকেও ছেদ করছে, ওয়াই অক্ষকেও ছেদ করছে, তখন তুমি তার এক্স অক্ষেরও ছেদাংশ নির্ণয় করতে পারবে, ওয়াই অক্ষেরও পারবা। কথা বুঝছো? তখন আমরা এটা করব, তখন এটা না যাবে। এখন আমাকে বলো এই জিনিসটা বুঝছো কিনা ভালো মতো সবাই? এক্স অক্ষের এবং কি ওয়াই অক্ষেরটা পারা যাবে এটা? আচ্ছা, এবার আসো তাইলে আমরা এটুকু মুছে দিচ্ছি। এগুলো তো বুঝছি আশা করি, ব্যাখ্যা বিশ্লেষণগুলো তো বুঝলাম। এবার হচ্ছে আমরা উভয় অক্ষকে যদি ছেদ করে, এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ভাগ করে করে, যে শুধু এক্স অক্ষকে ছেদ করলে কেমন হবে, শুধু ওয়াই অক্ষকে ছেদ করলে কেমন হবে। এবার আমরা পড়তে যাচ্ছি এমনও তো হইতে পারে যে আলাদা আলাদা ছেদ করে নাই, এক্স অক্ষ ওয়াই অক্ষ দোনোটাকে ছেদ করছে, তো তখন কি হবে? তখন আসো চিত্রটা একটু দেখাই। আসো, এই বক্স দুটো মুসলাম না, এগুলো তো আমাদের লাগবে। এটা হচ্ছে এক্স অক্ষের, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের, এটা মনে রাখবা। এবার আসো একটা চিত্র আঁকাই। এটার নাম দিব উপরে উভয় অক্ষকে ছেদ করলে, উভয় অক্ষকে ছেদ করলে। তাহলে আসো চিত্র আঁকায়, চিত্র হবে এরকম। এবার উভয় অক্ষকে করতেছে, তাহলে এই যে এই হলো চিত্র, উভয় অক্ষকে করছে। দেখো তাহলে এক্স অক্ষ থেকে করছে হচ্ছে, এটা তো কেন্দ্র, কেন্দ্র হচ্ছে কি ও, এটা হচ্ছে -g - f, এটা আগের মতো। এই যে এতটুক থেকে এ বি, যদি আমরা এই দুইটা বিন্দুকে এ বি ধরি আর এই দুইটা বিন্দুকে যদি সি ডি ধরি, তাইলে এ থেকে বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, মানে এতটুক, এটা হলো ওয়াই অক্ষের ছেদাংশ। আর এই যেটা সি থেকে ডি, এটা হলো এক্স অক্ষের ছেদাংশ। বুঝছো? এরকমও হইতে পারে। তো এই ক্ষেত্রে এটা কি হবে, এটার জন্য হচ্ছে ওয়াই অক্ষরটা লিখবা, এটার জন্য কি এক্স অক্ষরটা লিখবা। বুঝা গেছে? ইকুয়াল না। এখানে আবার অনেকে চিন্তা করতে পারছে এগুলো কি ইকুয়াল, না না ইকুয়াল না। এখানে আমি তোমাকে দোনোটা চিত্র একসাথে দেখাইছি যে, অর্থাৎ এটা হচ্ছে উভয় অক্ষকে কি করছে, ছেদ করছে। তো এই ছেদকৃত অংশ সমান হইতেও পারে, আবার সমান নাও হইতে পারে। তবে আমরা তো দোনোটা আলাদা আলাদা কেস দেখছি, আমি তোমাকে এখানে একসাথে দেখাইলাম জাস্ট। ঠিক আছে? এটার জন্য নতুন কোনো সূত্র নাই। আবার ভাবিও না যে এটার জন্য কোনো নতুন ফর্মুলা আছে কিনা, না না, ওই আগের যে দুইটা পড়ছো ওই দুইটাই এখানে কাজ করবে, একই কথা এটা। বুঝছো? এই হলো মূলত আমাদের কি উভয় অক্ষে ছেদ করলে চেহারাটা তখন এরকম হবে। আমি চেহারাটা দেখানোর জন্য আঁকলাম। আচ্ছা, এটা গেল। এটা ছিল তাইলে অক্ষদ্বয়ের ছেদাংশের পরিমাণ, এটা আমরা বুঝছি সবাই আশা করি, খুব বেশি জটিল কিছু ছিল না। এখন আমরা আরেকটা কনসেপ্ট পড়বো আজকে, আমাদের আরেকটা বেসিক, সেটা হচ্ছে এবার মানে বৃত্ত অক্ষকে ছেদ করবে না। এখন যেটা করছে এটা হচ্ছে ছেদ করছিল, যার কারণে তুমি ছেদকৃত অংশ পাইছিলা। এবার বৃত্তকে কি করবে না, ছেদ করবে না, এবার হচ্ছে স্পর্শ করবে। এটা ইম্পর্টেন্ট, এটা বেশি আসে। এবার কি করবে, স্পর্শ করবে। সমীকরণ নির্ণয়ে এই টপিকটা বেশি আসে। এবার লিখো বৃত্তকে এক্স ও ওয়াই অক্ষে স্পর্শ করলে, স্পর্শ করবে, তাহলে ছেদ করবে না, এবার কি করবে, স্পর্শ করবে। তাহলে এবার আসো ভাগ করে করে শিখি। প্রথমে এক্স অক্ষের জন্য, মানে এক্স অক্ষকে স্পর্শ করবে, এখন ওয়াই অক্ষকে করবে না। তাহলে তার চেহারাটা হবে দেখতে এরকম, একটা বৃত্ত ডিম হয়ে গেছে, দেখছো? চিত্রটাও হইল না সুন্দর মতো।
আচ্ছা, এই এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ এটা। তাহলে এই দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু। আর মনে রাখবা স্পর্শ বিন্দু সবসময় কি একটাই হইতে পারে, অর্থাৎ এই বৃত্তটা এক্স অক্ষকে একাধিক কোনো বিন্দুতে স্পর্শ করতে পারবে না, একটা নির্দিষ্ট বিন্দুতেই করবে। যদি এটা স্পর্শ বিন্দু হয় এক্স অক্ষের উপর তুমি আর কোনো স্পর্শ বিন্দু পাবা না। তাহলে এখন যদি ঘটনা এমন ঘটে যে কোনো বৃত্ত গিয়ে এক্স অক্ষকে ছেদ না করে স্পর্শ করছে, তখন এটার জন্য আমরা কি লিখব? তখন মনে রাখবা এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে এক্স অক্ষের ছেদাংশের পরিমাণটা শূন্য হবে না। জিনিসটা একটু করে বলি, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তো অবশ্যই সে ছেদ করে নাই, আমরা এই কথাটা বলতে পারি। তো স্পর্শ করছে এই কথাটার আরেকটা অর্থ হচ্ছে যে এই বৃত্তটা এক্স অক্ষে ছেদ করে নাই, স্পর্শ করছে। তো ছেদ যেহেতু করে নাই, অবশ্যই আমি এখানে যে কর্তৃত অংশটা বের করছি ওই ভ্যালুটা কত পাবো? 0 পাবো না? তাহলে দেখো তো প্রথমে এই কথাটা বলবো যে এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে কর্তৃত অংশ, কর্তৃত অংশ কি হবে? শূন্য হবে। তাহলে এক্স অক্ষের কর্তৃত অংশ কি ছিল বলতো? 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এই ভ্যালুটা কত আসবে? 0 আসবে না, কারণ ছেদকৃত অংশ নাই, তো স্পর্শ করছে, ছেদ তো করে নাই, তাহলে ছেদকৃত অংশটা 0। তাহলে এইখান থেকে 2কে যদি ওই পাশে পার করে দেই 0 হয়ে যাবে, রুটটা উভয় পক্ষে বর্গ করলেও রুট চলে যাবে, ঘুরে ফিরে ঘটনাটা হবে এরকম পুরা লাইনটা। এবং এখান থেকে আমরা লিখতে পারবো জি স্কোয়ারটা কার সমান? সি এর সমান। এই বক্সটা আমাদের ম্যাথে খুব কাজে লাগবে সমীকরণের ক্ষেত্রে। অর্থাৎ তোমাকে যদি এই শর্তটা কোথাও উল্লেখ করে দেয় যে এক্স অক্ষকে বৃত্তটা স্পর্শ করছে, তাইলে তুমি বলতে পারবা জি স্কোয়ারের ভ্যালুটা সি এর সমান হবে, বা সি এর ভ্যালুটা জি স্কোয়ারের সমান হবে, এটা বলতে পারবো। বুঝছো? এই তাহলে এটা হলো এক্স অক্ষের জন্য। এবার হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এবার হচ্ছে ওয়াই অক্ষ, মানে এক্স অক্ষকে করেনি, তখন চেহারাটা হবে কিরকম? এরকম। এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এই। তাহলে এইটা হলো এবার কি স্পর্শ বিন্দু। এবার এইখানে স্পর্শ করছে, তাহলে আবার আমরা বলতে পারি ওয়াই অক্ষকে স্পর্শ করলেও ওয়াই অক্ষের কর্তৃত অংশটা কি আসবে? শূন্য আসবে। তাহলে ওয়াই অক্ষের কর্তৃত অংশ কি ছিল? 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এটা 0 আসবে। এবার আমি আর বাংলা কথাটা লিখলাম না, একই তো কথা। এখান থেকে তুমি কি দেখাতে পারবা? এফ স্কোয়ারটা কার সমান? সি এর সমান। এফ স্কোয়ারটা কার সমান? সি এর সমান। বলো, এটা বুঝছো? এটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? সি লেখা যাবে। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? সি লেখা যাবে। এবার আসো গুরুত্বপূর্ণ 3 নাম্বারটা। যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এই টাইপটা লিখো। যদি উভয় অক্ষকে, মানে এক্স কেও করছে আবার ওয়াই কেও করছে, উভয় অক্ষকে স্পর্শ করলে ঘটনাটা হবে এরকম। এই যে তখন তুমি দুই দিকে স্পর্শ বিন্দু পাবে। এই যেটা এখানে এক্স অক্ষকে স্পর্শ করছে, আবার ওয়াই অক্ষকেও কি করছে? স্পর্শ করছে, দুইটা বিন্দুতেই স্পর্শ করছে। তখন আমরা বলতে পারি এক্স অক্ষকে স্পর্শ করলে যেহেতু আমরা এই সমীকরণটা পাই, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে যেহেতু এইটা পাই, তাহলে ও যেহেতু দোনোটাকে স্পর্শ করছে, এই কনসেপ্টটাতে এই দোনোজনই অ্যাপ্লাই হবে। অর্থাৎ তুমি জি স্কোয়ার সমানও সি বলতে পারবা, এফ স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারবা? সি বলতে পারবা। তাইলে এখান থেকে দেখো একেবারে এই দুইটাকে যদি একসাথে করে দেই, আমরা কি বলতে পারবো? জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু কি? সি বলতে পারবো না এই বৃত্তের জন্য। বুঝছো জিনিসটা? অর্থাৎ তুমি বলতে পারো স্যার এটা তো আলাদা আলাদা বিষয় ছিল, যেমন এক অক্ষের জন্য হইলে এটা, আবার এটা হলে আলাদা। এখন এখানে একই বৃত্ত, মানে একই বৃত্তটা এক্স অক্ষকেও স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে একই বৃত্তে সি এর মান কি দুই রকম হবে কখনো? মানে এক্স অক্ষের বেলায় সি একরকম বসবে, ওয়াই অক্ষের বেলায় সি একরকম বসবে, এরকম হওয়ার সম্ভাবনা আছে? নাই। তো সি এর ভ্যালুটা
জি স্কোয়ারের সাথেও সমান এই কেসে, আবার সি এর ভ্যালুটা জি স্কোয়ারের সাথেও সমান, মানে এটা জি স্কোয়ারের সাথে এবং এফ স্কোয়ার দুইটার সাথেই সেম। তাহলে সি যেহেতু দোনোজনের সাথে সেম একই বৃত্ত হওয়ার কারণে তাহলে আমরা তিনজনকে সমান বলতে পারি এখানে। বুঝছো বিষয়টা? এই হচ্ছে আমাদের তিনটা ক্যাটাগরি। অর্থাৎ একটা আদর্শ সমীকরণের যে বৃত্ত, আমরা কিন্তু এখানে আবার ওই যে এইচ কে ওটা দিয়েও করব। এটা হচ্ছে আদর্শ সমীকরণের জন্য, কারণ আদর্শ সমীকরণে তো আমরা কেন্দ্র ব্যাসার্ধগুলোকে জি এফ এগুলো দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তাহলে আদর্শ সমীকরণ যদি একটা অক্ষকে স্পর্শ করে তাহলে এক্স অক্ষের বেলায় এটা বসবে, ওয়াই অক্ষের বেলায় এটা বসবে, এবং উভয় অক্ষকে স্পর্শ করলে এটা বসবে। বুঝছি? তাহলে এটা হলো কার জন্য? আদর্শ সমীকরণের জন্য। এখন আদর্শ সমীকরণ ছাড়াও আমরা আরেকটা সমীকরণ পড়ছিলাম না, এইচ কমা কে যদি কেন্দ্র হয়, মানে আমরা কেন্দ্র এইচ কে কে তো কনভার্ট করছিলাম, এখানে আমরা এইচ কে কে কনভার্ট না করে যদি এইচ কে এর জন্য লিখতে যাই তখন সমীকরণটা কেমন হবে একটু বল। এবার এটা একটু মুছে দিচ্ছি, চিত্রটা থাকুক, বাট উপরে লিখো এবার একটু। এটা হলো এইচ কে সমীকরণের জন্য, মানে এটা হলো আদর্শ সমীকরণের জন্য নয়, এটা হলো এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখো। এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করলে। বুঝছো এটা? এবার এটা হলো এইচ কে এর জন্য। তাহলে এবার আমি বলতে পারি এই কেন্দ্রটা হলো এইচ কমা কে, কেন্দ্র যদি ও বিন্দু হয় তাহলে ও বিন্দুর এবার একটা স্থানাঙ্ক আছে, যেহেতু তুমি কেন্দ্র এইচ কে নিচ্ছ তাহলে এই কেন্দ্রটা এইচ কে। এইবার কি হবে? আদর্শ সমীকরণ এটা জি স্কোয়ার সমান সমান সি আসছিল, বাট এখানে তো আমি জি আর সি দিয়ে প্রকাশ করতেছি না, আমি এইচ কে দিয়ে লিখতেছি। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি কিন্তু প্রচুর আসে ম্যাথমেটিক্যাল সমীকরণগুলো তো কাজে লাগবে। দেখো, যদি এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এই যে সিনারিওটা তখন এরকম। এবার একটু মনোযোগ দাও তো, আগে একটা কথা বলছিলাম না, একটা অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব সবসময় কার সমান হবে? ওই বিন্দুর ভুজ অথবা কোটির সমান। যদি এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব নাও তাহলে হবে কোটির সমান, যদি ওয়াই অক্ষ থেকে দূরত্ব হিসাব করো তাহলে হবে ভুজের সমান। আচ্ছা, একটু ভালো করে একটু তাকাই, আমার একটু অ্যান্সার করো তো এই জিনিসটা। এই যে দেখো এখানে এটা হলো কি, এই বিন্দুটা এক্স অক্ষের উপর, স্পর্শ বিন্দুটা কি এক্স অক্ষের উপর না? এবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমাকে কি বলতে পারবা কত? অবশ্যই পারা উচিত। স্যার এই যে এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব নিতেছেন, তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব আমরা জানি তার কিসের সমান? কোটির সমান। স্যার এই যে কোটি হচ্ছে কে, তাহলে দূরত্বটা কার সমান হবে? কে এর সমান হবে। গুড, তুমি পারছো, হইছে। এবার আমি তোমার আরেকটা বিষয় একটু যুক্ত করে দেই। আচ্ছা, একটা যদি নাম দেই, ধরো স্পর্শবিন্দুটার একটা নাম দিলাম, ধরো নামটা হলো ওডি। এখন আমাকে বলো তো, তুমি ওডি ইকুয়াল টু কে লিখছো, এটা কিসের বেসিসে লিখছো? এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, ওই বেসিকটা থেকে মূলত এটা লিখছো। আবার যদি তোমার আমি একটু ভালো করে দেখাইতে বলি, আচ্ছা দেখি তো, এটা বলো তো, ও থেকে ডি পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বৃত্তের ব্যাসার্ধ বলা যায় না? একটু ভালো করে তাকাই দেখো তো। হ্যাঁ স্যার, ব্যাসার্ধ বলা যায়। কেন? কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই তো বৃত্তের ব্যাসার্ধকে নির্দেশ করে। তো এই যে স্পর্শ বিন্দুটা, এটা যেরকম এক্স অক্ষের উপর অবস্থিত, এটা তো আবার বৃত্তের পরিধির উপর অবস্থিত। যেহেতু এটা স্পর্শ করছে, তাহলে এই বিন্দুটা এক্স অক্ষকেও টাচ করছে, পরিধিকেও টাচ করছে, মূলত পরিধির উপর। তাহলে আমি বলতে পারি ও থেকে ডিটা বৃত্তের ব্যাসার্ধের সমান। পারি তো? তাইলে মোরাল অফ দ্য স্টোরি হইলে এই পুরো কথাটার, এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধটা কেন্দ্রের কোটির সমান হবে। দেখো তো কথা মিলছে কিনা? এই যে এই বৃত্তের ব্যাসার্ধটা কেন্দ্রের কার সমান? কোটির পরম মানের সমান। কারণ ব্যাসার্ধ তো একটা দূরত্ব, তো কোটি তো ঋণাত্মক হইতে পারে, যেন পরম মান বলবা। তাহলে আমি কথাটা লিখে দিচ্ছি, এক্স অক্ষকে এইচ কমা কেটাতে হেডিং দেওয়া আছে, তাহলে এখানে আমি বললাম যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এই যে এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে
বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মানের সমান। এই তাহলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু মডুলাস অফ কে। এই যে বলো, এই জিনিসটা কি বুঝছো সবাই? বা এটাকে বলতে পারো ব্যাসার্ধকে তো আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে এ হচ্ছে মডুলাস অফ কে এর সমান। এই যে এই জিনিসটা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? চিত্র থেকে কি এই কথাটা বোঝা যায়? দেখছো এখানে দুইটা বেসিক, এক ব্যাসার্ধ, এই দুইটা বিন্দু যোগ করলে এটা যে ব্যাসার্ধ হবে এটা তো বোঝার জন্য একেবারে অনেক বড় কিছু বুঝতে হবে এরকম তো না, এটা তো বোঝাই যায় যে এটা ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধের মানটা কেমনে পাইছি? পাইছি হচ্ছে এই বিন্দুটা হলো এক্স অক্ষের উপর অবস্থিত আর এটা হলো কেন্দ্র, তাহলে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুটার কোটির সমান, তাহলে কোটি হচ্ছে কে, তাহলে দূরত্বটা কে এর সমান। তাহলে এখানে এই দূরত্বটা ব্যাসার্ধের সাথে ম্যাচ করে গেছে, এই জন্য আমরা দূরত্বটাকে ব্যাসার্ধ দিয়ে লিখলাম যে ব্যাসার্ধ মডুলাস অফ কে এর সমান। মডুলাস কেন ব্যবহার করছি? কারণ কে এর মান ঋণাত্মক হইতে পারে, ওটা স্থানাঙ্ক বুঝায় তখন, বাট আমরা তো ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য নিচ্ছি বা দূরত্ব নিচ্ছি, ওই জন্য এটাকে। বুঝছো নাকি বুঝি নাই? এবার আসো ওয়াই অক্ষের বেলায় একটু দেখি তো ঘটনা কি ঘটবে। এটা হলো এক্স অক্ষের বেলায় এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট, এটাও সেম। তাহলে এখানে আমরা আবার বলতে পারি ও বিন্দু, এটা হলো এইচ কমা কে, এবং এবার দূরত্বটা হচ্ছে এইটা, এই যে এটা। তাহলে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি ডি হয়, এবার দেখো তো দূরত্বটা কি এক্স অক্ষ থেকে নাকি ওয়াই অক্ষ থেকে? ওয়াই অক্ষ থেকে। তাহলে ওয়াই অক্ষ থেকে সবসময় কি ভুজের সমান হয় না? তাহলে এবার ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের ভুজের পরম মান বসবে, মানে মডুলাস অফ এইচ বসবে, এবার কে বসবে না। তাহলে এবার বলবা যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের পরম মানের সমান হবে। ভুজের পরম মানের সমান। তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধটা হচ্ছে মডুলাস অফ এইচ এর সমান। এই বলো বুঝছো এটা? বা এটাকে এ ইকুয়াল টু মডুলাস অফ এইচ বলতে পারো, এ দিয়ে ব্যাসার্ধটাকে বোঝানো হচ্ছে এটা। বলো বুঝছে কিনা নাকি বুঝি নাকি? এটা হলো কি, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সিনারিওটা কি এমন হবে। এবার আসো উভয় অক্ষকে স্পর্শ করলে, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, মানে এই দুইটারে মিক্স করে দিচ্ছি না এখানে, এই দুইটাকে মিক্স করে দিচ্ছি। তাহলে এই দুইটা প্রমিত সমীকরণের বেলায় ওই যে জি স্কোয়ার এফ স্কোয়ার সি সব সমান, তাহলে এইখানে কি ঘটনাটা ঘটবে দেখো। তাহলে মনে রাখবা উভয় অক্ষকে স্পর্শ করলে, মানে এক্স এবং ওয়াই দোনোটা উভয় অক্ষকে স্পর্শ করলে ঘটনা কি ঘটবে আমি তোমার একটু চিত্র দেখা আগে। এটা হলো কেন্দ্র যেটা এইচ কে, তাইলে এতটুক থেকে দেখো এখানে কেন্দ্র থেকে ভুজ, এটা হবে কার সমান? কে এর সমান। এটা হবে কার সমান? এইচ এর সমান, ঠিক কি না? মানে আমরা এই দুইটা চিত্রকে যদি একত্রে এখানে আঁকাই, তাহলে এই দূরত্বটা এক্স অক্ষ থেকে দূরত্ব কোটির সমান, তাহলে কোটি হচ্ছে কে, আবার এই দূরত্বটা ওয়াই অক্ষ থেকে হিসাব হচ্ছে, তাহলে ভুজের সমান, ভুজ এইচ। একটু ঠিক আছে কিনা? এবার একটু ঘটনা দেখো তো, ও থেকে এটার নাম দিলাম মনে করো ডি, এটার নাম দিলাম মনে করো ই। ওডি এবং ওই এটা সেম দূরত্ব না? এটা মূলত বৃত্তের ব্যাসার্ধকে কি করতেছে? নির্দেশ করতেছে। তো বৃত্তে কি কখনো দুই রকম ব্যাসার্ধ হওয়া সম্ভব? মানে ওডি এর ভ্যালুটা যত হবে ও ই এর ভ্যালুটাও কি হবে? তত হবে না। কথা বুঝছো? তাহলে মূলত এখানে এইচ এবং কে এটা ভিন্ন ভিন্ন কোনো মান না, উভয় অক্ষকে যখন স্পর্শ করবে তখন মনে রাখবা কেন্দ্রের তিনটা ভ্যালু তখন সেম সেম হয়ে যাবে, মানে এইচ এর ভ্যালু যত, কে এর ভ্যালুও তখন তত, ব্যাসার্ধের ভ্যালুও তখন তত। কথা বুঝছো? তাহলে স্পর্শ করলে মনে রাখবা ব্যাসার্ধ যা, ভুজতা কোটিয়তা, মানে কেন্দ্রের স্থানাঙ্কগুলা ব্যাসার্ধের সাথে মিলে যাবে, মানে মূলত কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কেটা এই যে ব্যাসার্ধের সাথে সেম সেম। তো তুমি এটাকে এইচ কে আলাদা আলাদা না বলে তুমি দুইটাকে এইচও বলতে পারবা, দুইটাকে ফোরও বলতে পারবা, দুইটাকে থ্রিও বলতে পারবা। এটা থেকে একটা এমসিকিউ তোমার আমি একটু দেখাই। ধরো একটা এমসিকিউ তোমাকে আমি বলে ফেলি যে এটা কিভাবে আসতে পারে।
ধরো তোমার বললো যে একটা বৃত্ত এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটারে স্পর্শ করছে, একটা এমসিকিউ একদম শর্টকাট, তুমি বুঝলে এখন অ্যান্সার করে দিবা। এটার কেন্দ্র যেটা, আমি ধরো কেন্দ্রের স্থানাঙ্ক বললাম 4, কে। এই যে কেন্দ্রের একটা স্থানাঙ্ক তোমাকে দিছি 4, কে, এবং তোমাকে আমি শর্তে বলে দিছি প্রশ্নে যে এই বৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দোনোটাকে স্পর্শ করছে। তো প্রশ্ন করছে কে এর ভ্যালু কত, প্রশ্ন করছে কে এর ভ্যালু কত। তোমরা একটু নিজেকে উত্তর দাও তো কে এর ভ্যালু কত হবে এখানে। যদি এই টপিকটা বুঝে থাকো তোমরা এটা অ্যান্সার এতক্ষণ করে ফেলছো। এখানে কে এর ভ্যালুটা 4ই হবে। কারণ কি, একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাইলে ওই বৃত্তের যে কেন্দ্র তার ভুজ এবং কোটিটা সেম সেম হয়ে যায়। তাহলে ভুজের মান তো 4 স্পষ্ট করে দেওয়া আছে, তাহলে কোটির মানটাও কি হবে, সেম হবে না। তাহলে আমি বলতে পারি এটার কেন্দ্রের স্থানাঙ্ক হবে 4,4। বুঝছো? এই যে এই টপিক থেকে একটা এমসিকিউ এইভাবে দিতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের নতুন একটা বেসিক, যেখানে আমরা মূলত অনেক পড়াশোনা করলাম, বাট আমরা মূল কনসেপ্ট শিখছি দুইটা, এক বা তিনটা বলতে পারি। আমি তিনটা একটু বলি তোমাদেরকে সামারি করে দেই। প্রথমে আমরা শিখছি একটা বৃত্ত, আদর্শ সমীকরণের একটা বৃত্ত যদি এক্স অক্ষ ওয়াই অক্ষগুলোকে ছেদ করে তাহলে এক্স অক্ষের ছেদাংশ কত হবে বের করছি, ওয়াই অক্ষের ছেদাংশ কত হবে বের করছি। এটা হলো প্রথম টাইপ, যেখানে ছেদাংশের একটা মান পাওয়া সম্ভব সূত্রের মাধ্যমে। এটা হলো প্রথম টাইপ। এরপর আমরা পড়ছি একটা আদর্শ সমীকরণের বৃত্ত যদি অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি লেখা যায়, জি স্কোয়ার ইকুয়াল টু সি। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি লেখা যাবে, এফ স্কোয়ার ইকুয়াল টু সি। উভয় অক্ষকে স্পর্শ করলে কি লেখা যাবে, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এইটা হলো আমাদের পরের বেসিক। লাস্টে আমরা পড়লাম এবার যদি আদর্শ সমীকরণ না হয়ে, মানে আদর্শ সমীকরণ বলতে জিএফ এর মাধ্যমে নাই, এইচ কে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত যদি কি করে এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা হবে কার সমান, কোটির সমান বা কোটির পরম মানের সমান। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে হবে ভুজের পরম মানের সমান। যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ যা, কেন্দ্রের ভুজও তা, কেন্দ্রের কোটিও তা। বুঝছি? ঠান্ডা মাথায় ঢুকছে? একটু একটু কি বুঝাই দিতে পারছি জিনিসগুলা? এতটুকু জিনিস যদি পারো অনেকগুলা ম্যাথ করে ফেলতে পারবা বৃত্ত। এবং তোমাকে আমি বলি এই টপিকগুলো এমন না যে তুমি যা পড়ছো এখান থেকে তোমাকে একটা প্রশ্ন করবে না, বৃত্তে হচ্ছে সম্মিলিত কোয়েশ্চেন করে, মানে বেসিকগুলা মিক্সড করা থাকে। কথা বুঝছো কিনা? তো এই যে কথাগুলো তুমি প্রশ্নের মধ্যে উল্লেখ দেখবে, তোমাকে প্রশ্ন বিভিন্ন শর্ত দিবে, যখন তোমাকে সমীকরণ বের করতে দিবে ওরা বিভিন্ন শর্ত উল্লেখ করে দিবে যে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এই বৃত্তটার এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ এত, যাতে করে তুমি সমীকরণটা বানাতে পারো ভ্যালুগুলোকে ব্যবহার করে। তো তুমি যদি তখন না বুঝো যে এক্স অক্ষকে স্পর্শ করলে কি লিখতে হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি লিখতে হবে, এক্স অক্ষের ছেদাংশ মানে কি বুঝাইতে চাচ্ছে, এগুলো যদি আমি না বুঝি আমি তো প্রশ্নের ওই ভ্যালুগুলোকে অপারেট করতে পারবো না, আমি সমীকরণ পর্যন্ত পৌঁছাইতেও পারবো না। এই জন্য এই ছোট্ট ছোট্ট অংশগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। বুঝছি কিনা? আশা করি বুঝতে পারছি। তো বেসিক যদি ভালো মতো আমরা আয়ত্ত করতে পারি, আজকের বেসিক আমরা যা যা পড়লাম এই রিলেটেড যে ম্যাথগুলা আমরা একটু ওগুলা দেখার চেষ্টা করব। চলো তাইলে ম্যাথগুলো করে ফেলি। প্রথম ধাপে আমরা 4টা ম্যাথ সিলেক্ট করছি, এখানে 4টা ম্যাথের প্রশ্ন লেখা আছে। আমরা এখন যে বেসিকটা শেষ করছি এই 4টা ম্যাথ সবগুলো আসলে ওই বেসিকটার উপর নির্ভরশীল নয়, অর্থাৎ বিশেষ করে প্রথম 3টা ম্যাথ, এই প্রথম 3টা ম্যাথ হচ্ছে আমাদের আগের যে বেসিকগুলো আমরা আগে পড়ছি ওইটা রিলেটেড বা ওই সংক্রান্ত। প্রথম 3টা ম্যাথ করার জন্য আমাদের আজকের বেসিকগুলো লাগবে না, আজকের বেসিকটা লাগবে হচ্ছে লাস্ট ম্যাথে। এবং আশা করি যদি আমরা টাইম কভার করতে পারি, আমাদের লেকচার যদি কম সময়ের মধ্যে আমাদের হয়, আমরা মানে বেশি লেন্দি লেকচার করতে চাচ্ছি না, যার কারণে আসলে অনেকগুলো ম্যাথ একসাথে করাই না, আমরা ধাপে ধাপে করাচ্ছি আর কি। তো এখানে 4টা ম্যাথ নিছি। তো এক্ষেত্রে আজকের বেসিক আমরা যা পড়ছি মূলত ওই বেসিকটা এই 3টা ম্যাথে আসবে না, এই লাস্ট ম্যাথটাতে আসবে। তো এগুলো করার পরে যদি আমরা টাইম কভার করতে পারি আমরা দেন আজকের বেসিকের উপর আরও 2টা ম্যাথ সলভ করব, দেখা যাক আমরা কতটুকু যেতে পারি। প্রথম প্রশ্নটা দেখো, এবং এখানে একটা বিষয় বলে প্রথম 2টা ম্যাথের মধ্যে আমি একটা করাই দিব, 1 নাম্বারটা আমি করাই দিব, 5 নাম্বারটা তোমরা করবা, কারণ এটা একদম হুবহু সিমিলার একদম। আমি তবুও 2বার লিখছি কারণ একটার আলোকে যেন আরেকটা বুঝতে পারো। প্রশ্নটা পড়ি, 3,5 এবং 6,4 বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। গত লেকচার যারা করছো
তারা এই প্রশ্নটা পড়ে তোমাদের কাছে খুব বেশি চেনা চেনা লাগার কথা, কারণ গত লেকচারে আমরা যা লাস্টে যেটা করছি হুবহু সেম প্রশ্ন ছিল, শুধু এখানে কেন্দ্রটা এক্স অক্ষের উপর বলা আছে, ওইখানে কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থান করত। অর্থাৎ গত লেকচারে আমরা এরকম ম্যাথ করছিলাম যেখানে বলা ছিল যে কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত আর ওই বৃত্তটা দুইটা বিন্দুগামী বা একটা বিন্দুগামী এরকম বলা ছিল। তো এখানে বিন্দুগামীর কথাটা সেম, শুধু কেন্দ্রটা কিসের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। তো এই জায়গাটা আমাদের জন্য নতুন। তাহলে এটা কিভাবে করবো আমি একটু বলি। প্রথমত 6-এর 1 নম্বর দাও। আচ্ছা, তুমি তো এটা জানো এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু অবস্থান করে অবশ্যই ওই বিন্দুর কি শূন্য, কোটি শূন্য। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই বৃত্তটার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থানরত বা এক্স অক্ষের উপর অবস্থান করে, তাইলে অবশ্যই তার কোটিটা কি হবে, শূন্য হবে। তাহলে আমরা প্রথমে মনে করি দিয়ে সমীকরণটা লিখে নিচ্ছি। মনে করি, যেহেতু আমরা সমীকরণ জানি না, আমরা সবসময় আদর্শ সমীকরণ দিয়ে ম্যাথ করার চেষ্টা করব। মনে করি বৃত্তের সমীকরণ, তাহলে আদর্শ সমীকরণটা লিখে ফেলবো সবাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এবং এই বৃত্তটার কেন্দ্র আমরা সবাই জানি -g - f। এটা হলো বৃত্তের কেন্দ্রের যে স্থানাঙ্ক, এটা তার সূত্র। তো কেন্দ্রটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, প্রথমে আমরা ওই শর্তটাকে অ্যাপ্লাই করব। এবার বলবা কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, এক্স অক্ষের উপর অবস্থিত হলে কেন্দ্রের কোটি কি হবে, 0 হবে। অর্থাৎ কোনো বিন্দু এক্স অক্ষের উপর থাকলে তার কোটি শূন্য। তাহলে কোটিকে এফ, তাহলে আমরা বলতে পারি এফ এর মানটা কত হবে, 0 হবে। তাহলে আমাদের সমীকরণে এফ সংক্রান্ত কোনো রাশি থাকবে না। তাহলে আমাদের এই সমীকরণটা দেখতে অনেকটা এমন হয়ে যাবে, এই যে ওয়াই স্কোয়ার 2gx প্লাস সি ইকুয়াল টু কত, 0, এইটা। অর্থাৎ আমাদের যে বৃত্তটা, আমরা যে সমীকরণটা বের করব, এটার অ্যান্সার হিসাবে সে সমীকরণে রাশি থাকবে এইগুলা। ওইখানে 2fy বা এফ রিলেটেড রাশিটা থাকবে না, কারণ কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত বিধায় কোটি শূন্য, আর কেন্দ্রটার কোটি হচ্ছে এফ, যার কারণে এফটা 0। বুঝছো? আচ্ছা, এইবার এখান থেকে উত্তর বের করার পালা। তাহলে আমার আননোন ভ্যালু কয়টা, দুইটা, একটা জি আর একটা সি। কিভাবে বের করব? এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, যারা গত লেকচার করছে এরকম ম্যাথ আমরা অনেক করছি। দুইটা বিন্দুগামী, একটা বিন্দুগামী দেওয়া থাকতো, তখন আমরা বিন্দুটা সমীকরণে বসিয়ে দিতাম। তাহলে আসো প্রথমে বলি আমরা, 1 নং রেখা যদি 3,5 বিন্দুগামী হয়, এত বিন্দুগামী হলে, তাইলে আমরা এক্স ওয়াই এর জায়গায় ওই বিন্দুগুলো কি করতে পারবো, বসাতে পারবো। তাহলে 3 বসাই দিব এক্স এর জায়গায়, এটা হয়ে যাবে 9। 5 বসাই দিব ওয়াই এর জায়গায়, এটা হয়ে যাবে 25। আর 3 বসাই দিব এক্স এর জায়গায়, তাহলে 3 2 6, 6g। আর এটা সি, তো সি এর মতোই থাকবে, সি তে তার কোনো ভ্যালু বসবে না। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এটাকে একটা কাজ করতে পারো, 9 আর 25 যেহেতু ধ্রুবক মান, যোগ করে একসাথে লিখে দিতে পারি। 9 আর 25 কত হয়, 34 না? তাহলে 34। এই বুঝছি, এটা হলো 2 নাম্বার সমীকরণ। এবার এই 1 নং রেখাটা তো এই বিন্দু দিয়েও গেছে, তাহলে আমরা আরেকটা সমীকরণ পাবো। আমরা আবার লিখব 1 নং রেখা যদি 6,4 বিন্দুগামী হয়, 4 বিন্দুগামী হলে, তাহলে এবার আমরা 6 আর 4 কে কোথায় বসাইতে পারবো, এক্স ওয়াই এর অবস্থানে বসাইতে পারবো। তাহলে কত আসবে, আমাদের এক্স স্কোয়ারের জায়গায় যদি 6 বসাই দিই, এটা আসবে 36। ওয়াই স্কোয়ারের জায়গায় যদি 4 বসাই দিই, এটা আসবে 16। 2gx, তাহলে আমরা কি বসাইতে পারবো, এক্সটা বসাইতে পারবো, ওয়াই তো বসবে না, ওয়াই তো জায়গায় নাই। তাহলে 6 বসাই দিলে 6 2 12, 6g প্লাস এটা সি আছে, সি এর মতোই থাকবে। এটা হয়ে গেছে কত, 3 নাম্বার। এবার কি আমাকে আর বলে দিতে হবে কিভাবে তোমরা জি আর সি বের করবা? খুবই সিম্পল। কি করব, 2 আর 3কে সমাধান করব। তো সমাধানের জন্য দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, তো তুমি একটা থেকে একটা বিয়োগ দিয়ে দিবা, তাইলে সিটা বের হয়ে যাবে। 36 আর 16কে একসাথে লিখলে কত লেখা যায়, 52 লেখা যায় না, 52 লেখা যায়। এই এবার তুমি 3 থেকে 2 বিয়োগ করে দাও, দেখবা তুমি জি এর মান পেয়ে গেছো। চলো তোমাদেরকে এটা করাই দিই। তাহলে আমি উপরের অংশ মুছে দিলাম।
এগুলো আশা করি তো লিখছো। তাহলে আমরা যদি 3 থেকে 2 বিয়োগ দেই, 3 বিয়োগ 2, তাহলে একেবারে করি আমি কি বলে কি যাবে, সি আর সি তো কাটা চলে যাবে, এটা লেখার দরকার নাই। 52 থেকে 34 বিয়োগ যাবে, তাহলে হবে কত, 18 না 18। 12G থেকে 6G মাইনাস হয়ে যাবে, তাইলে হবে +12 +6G, এই ইকুয়াল টু এপাশ 0, তাহলে G ইকুয়াল টু -3 আসবে। G ইকুয়াল টু কত আসবে, -3। বলো এটা বুঝছো? এবার জি এর মানটা তুমি এখানে যে কোনো একটাতে বসাই দাও, 2 আর 3, সিটা পেয়ে যাবা। তাহলে আসো আমি সিটা জাস্ট তোমার একটু অ্যান্সারটা মিলাই দিই, বলি। এটা তুমি সুন্দর করে লিখবে, এখানে বলবা জি এর মান 2 নঙে বসিয়ে পাই, অথবা জি এর মান 3 নঙে বসিয়ে পাই, এভাবে তুমি জিটা বসাই দেন সি বের করে দেখাবা। আমি তোমাকে আপনার অ্যান্সারটা লিখে দিই। তাহলে আমি যদি এখানে -3 বসাই দিই, তাহলে এটা হবে 3 6 কত, 18। 34 থেকে 18 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 34 থেকে 18 গেলে কত, 18 দুগুণ 34 না, সরি 18 দুগুণ 36, দেখছো নামটা ভুল করে দিচ্ছি। এ আসবে 16 আসবে বোধ হয় না, 16, তাহলে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। জি সি এর মান আসবে কত, 16 আসবে। 34 থেকে 18, হ্যাঁ 16ই আসবে, ঠিক আছে তো 16, এই। তাহলে আমরা এখন দেখো আননোন দুইটাই পেয়ে গেছি। এবার আমাদের সমীকরণটাতে আমরা মান বসাই দিব। এবার আমাদের ফাইনাল যে অ্যান্সার সেটা দেখতে কিরকম হবে, ওই যে 1 নম্বর যে সমীকরণটা তোমরা লিখছো, আমি তো মুছে দিছি, তোমাদের খাতায় লেখা আছে, ওইটাতে মান বসাই দিবা। তাহলে ওই সমীকরণটা নিশ্চয়ই এরকম ছিল, x² + y² 2gx + c = 0, এটা ছিল। fy তো চলে গেছিল, f তো 0, তাহলে x² y² এগুলো চলক, এগুলোর মান থাকবে না। g এর মান বসাই দাও -3, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তখন -3 × 6 6x + c, c এর মান যেহেতু নেগেটিভ, সো এটা -16 বসবে। এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথের অ্যান্সার। বলো কঠিন সহজ না? বুঝলে ম্যাথ খুবই সহজ এটা। এবার তোমার আমি 5 নাম্বারটা পড়ে শোনাই, এটা আমি করাই দিব না, একদম সেম ম্যাথ। কিভাবে, মূলবিন্দু এবং এত বিন্দুগামী, অর্থাৎ উপরের ম্যাথে যেরকম দুইটা বিন্দু দেওয়া ছিল, এখানে একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু মানে 0 0, আর একটা বিন্দু হচ্ছে এইটা, এবং এক অক্ষের উপর কেন্দ্র অবস্থিত, একদম আগের মতো না। এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে তুমি আবারও কি করবা, মনে করে বৃত্তের সমীকরণ আদর্শটা লিখবা। ওই এক অক্ষের উপর কেন্দ্র আছে বিদায় এফটা কি হবে, 0 হয়ে যাবে। এফ কি হবে, 0 হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা দেখতে আবার এটার মতো হয়ে যাবে। তাহলে দুইটা ভ্যালু মিসিং, একটা জি আর একটা সি। এবার আসো শর্ত, এটা মূলবিন্দু বসাও। তোমাদের গত ক্লাস এটা পড়াইছিলাম, বা তোমরা ডিরেক্ট বসাতে পারো। কোনো বৃত্ত যদি মূলবিন্দুগামী হয়, তাহলে সব সময় সি এর ভ্যালুটা 0 হবে। তুমি এখানে মান বসাই দিয়ে দেখো, অথবা এটা 1 নাম্বার ধরবা, তো এটা মূলবিন্দুগামী যদি হয়, তুমি এক্স ওয়াই এর জায়গায় 0 বসাই দিবা না, তাহলে সি বাদে সবাই 0 হয়ে যাবে। তাহলে দেখো সি এর মান 0, তুমি অলরেডি মূলবিন্দু, এটা করে দেখাইতে হবে না, তুমি জাস্ট বলবা 1 নং বৃত্তটি মূলবিন্দুগামী হলে সি ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে সি এর মান এভাবে বেরও করতে হবে না, সি বের হয়ে গেছে। এরপর আরেকটা বিন্দু দিছে না, এই বিন্দুটা বসাইলে তুমি জি এর মান পেয়ে যাবে। সি তো 0, তাহলে শুধু বাকি থাকলো জি, জিটা বের হয়ে যাবে। এটা 23 সালের বোর্ড পরীক্ষা আসছে, ঢাকা বোর্ড 23, আমি বোর্ডগুলো লিখি নাই, তোমাদের বইয়ে তোমরা এটা মিলাই নিবে। ঢাকা বোর্ড 23-এ আসছে, গ নাম্বারে বোধ হয়, ক বা খ সিকিউ। তাহলে সেম না। এই 6 নাম্বারে তোমরা আরো দুইটা ম্যাথ পাবা এরকমই, কোথাও হচ্ছে এক্স অক্ষের পরিবর্তে কেন্দ্রটা ওয়াই অক্ষের কথা বলছে। তো আমারও বলো তো, যে এক্স অক্ষের উপর অবস্থিত এই ম্যাথটা যে করতে পারবে, ওয়াই অক্ষের উপর এটা কি করতে পারবে না? চেঞ্জ কি হবে, চেঞ্জ হবে, তুমি এক্স অক্ষের উপর অবস্থিত বললে কোটিটারে 0 ধরছো, মানে এফ কে 0 ধরছো। যখন ওয়াই অক্ষের উপর অবস্থিত বলবে, তখন তুমি জি কে 0 ধরবা, মানে ভুজ শূন্য হয়ে যাবে, কারণ ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর ভুজ শূন্য। তখন জিটা থাকবে না, মানে 2gx নামে কোনো টার্ম তখন থাকবে না, 2fy থাকবে। এইটুকুই পার্থক্য, আর বাদ বাকিটা সেম। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে এই দুইটা ম্যাথ আমরা সুন্দর মতো বুঝলাম। তাহলে 6-এর 1 আমি করালাম, 5টা তোমরা এখানেই করে ফেলবা, ভিডিওটারে এখানে পজ করবা, করে সাথে সাথে এটা হোমওয়ার্কের মতো এটা করে ফেলবা। এরপর আমি 7 করাই দিচ্ছি, 7টা প্র্যাকটিস করবা। 7 অনেকগুলো বোর্ডে আসছে, এটা ইম্পর্টেন্ট, এটা অনেকগুলো বোর্ডে আসছে, তোমরা দেখবা বোর্ডের নাম্বারিং করতে গিয়ে 2 লাইন চলে গেছে এদের, মানে এত বেশি বোর্ডে আসছে, বোর্ড সালগুলো লিখতে গিয়ে ওদের 2 লাইন খরচ হয়ে গেছে এই ম্যাথে, এটা খুব বেশি আসছে। আসো 7-এর 1 প্রশ্ন কি বলছে একটু দেখি তো। হাফ ইন্টু √10, বা এটা √10/2 বলতে পারো, একই কথা। এত ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এটা হলো ব্যাসার্ধ। একটি বৃত্ত এত বিন্দু দিয়ে কি করে, অতিক্রম করে, তার কেন্দ্র আবার এই রেখার উপর অবস্থিত। এই যে দেখছো, এটা মিক্সড, এটা কিন্তু আগের লেকচার এরকম আমরা ম্যাথ করছিলাম, যে কেন্দ্র যদি একটা রেখার উপর অবস্থিত হয়,
আমরা কেন্দ্রের ভুজকোটিগুলা এক্স ওয়াই এর জায়গায় বসাই দিতাম। করছি এটা গত লেকচারে, নিশ্চয় মনে আছে তোমাদের। রেখার উপর অবস্থিত বৃত্তটার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, ভালো কথা। তো আমাদের ইনফরমেশন কি কি আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্ত একটা বিন্দু দিয়ে যাচ্ছে এটাও বলে দিছে, বৃত্তটার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, মোটমাট 3টে ইনফরমেশন আছে। এখন কথা হচ্ছে এই সমীকরণটা আমরা কি আদর্শ সমীকরণ দিয়ে করব? নর্মালি তো আমরা 90% ম্যাথ বৃত্তে আদর্শ সমীকরণের আলোকে করে ফেলি, সমীকরণ না থাকলে আমরা আদর্শ সমীকরণ ধরে নিই। বাট আমার সাজেশন হচ্ছে এটা আদর্শ সমীকরণ দিয়েও করা যাবে, বাট এটা আদর্শ সমীকরণ না ধরে আমরা এইচ কে ধরে করব। এইচ কে ওয়ালা একটা সমীকরণ পড়ছি না, ওটা দিয়ে করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা দিয়ে কেন করতে হবে? এটা দিয়ে করলে তোমার কাজটা একটু কমে যাবে। কোথায় কমবে আমি বলি। ব্যাসার্ধের মানটা ডিরেক্টলি যেহেতু দিয়ে রাখছে, তুমি দেখো আদর্শ সমীকরণে কিন্তু ডিরেক্টলি ব্যাসার্ধ বসানো যায় না। আমরা আদর্শ সমীকরণে যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fyc বসাই, ওখানে কোথাও কি ব্যাসার্ধ ডিরেক্টলি বসানো যায়? যায় না। তাহলে একটা ল্যাকিংস হচ্ছে এই যে ব্যাসার্ধটাকে তুমি ডিরেক্ট বসাইতে পারবা না। দ্বিতীয়ত বিন্দু দিছে, এটা কোনো ম্যাটার না, এটা সব জায়গায় ইউজ করা যাবে। কেন্দ্রটা এত রেখার উপর অবস্থিত, তাহলে কেন্দ্র যদি এইচ কে ধরি, ওটাই রেখার উপর বসে আমরা একটা সমীকরণ পেয়ে যাব। মূল কথা হচ্ছে এইটার জন্য, এই ব্যাসার্ধটার জন্য আমরা আদর্শ সমীকরণে না গিয়ে এইচ কে তে যাব, কারণ আদর্শ সমীকরণে ডিরেক্টলি কি করা যায় না, এইচ কে বসানো, সরি ব্যাসার্ধ বসানো যায় না। তো তুমি চাইলে কেউ আদর্শ দিয়েও করা যাবে, কারণ আদর্শ তো আবার ব্যাসার্ধ ইকুয়াল টু কি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ওইভাবে করা যায়। তো আমি ঝামেলায় না গিয়ে আমরা এইচ কে দিয়ে করি। তাহলে প্রথমে আসো আমরা বলবো 7 মনে করি বৃত্তের সমীকরণ। মনে করি বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা পড়ছি আমরা। তো এটাতে দেখো ব্যাসার্ধটা তুমি ডিরেক্টলি বসাইতে পারবা। তো আসো আমরা ব্যাসার্ধ যেহেতু ডিরেক্টলি জানি বসাই দিই। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, আর এটাকে যদি স্কোয়ার করি নিশ্চয়ই তোমরা জানো উপরে রুট করলে এটা 10 হয়ে যাবে, আর নিচের 2টা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে 10/4 লেখা যায়। 10/4 যে কথা, 5/2 একই কথা। তাহলে আমি একেবারে কাটাকাটি করে এটারে 5/2 লিখতেছি। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। এটাই আমার মূল সমীকরণ। এখানে আমার 2টা ভ্যালু মিসিং, কেন্দ্র এইচ আর কে, এটার স্থানাঙ্কটা আমার বাইর করতে হবে। আচ্ছা, ভালো কথা। আমার সাথে একটু লিখে ফেলবা, কারণ আমি একটু লেখার পর আমাকে মুছে দিতে হবে, জায়গা কম হওয়ার কারণে আমার আবার শুরু থেকে লেখা লাগবে। সো একটু বুঝে বুঝে আমার সাথে সাথে লিখে ফেলবা। গেল। এবার এই বৃত্তটার কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কে, আমরা পড়ছিলাম মূল বেসিক ক্লাসে। এই সমীকরণটার কেন্দ্র এইচ কে। তো এবার আমরা এই শর্তটা অ্যাপ্লাই করি প্রথমে। কেন্দ্র যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে এটা লিখবো আমরা, কেন্দ্র যদি y ইকুয়াল টু 3x মাইনাস 7 এই রেখার উপর অবস্থিত হলে, এত রেখার উপর অবস্থিত হলে আমরা জানি কেন্দ্রটা আমরা ভুজ কোটির জায়গায় বসাইতে পারবো। তাহলে আমাদের কোটি হচ্ছে কে, আমরা ওয়াই এর জায়গায় কে বসাই দিছি, এক্স এর জায়গায় এইচ বসাই দিব। তাহলে 3h মাইনাস 7। এই যে আমরা এখানে একটা কি পাইলাম, কে এর ভ্যালু পাইলাম, এটাকে আমরা 2 নাম্বার কনসিডার করব। এই বলো, বুঝছো ভালো করে এটা? তাহলে আমরা ব্যাসার্ধটাকে ইউজ করে ফেলছি, আমরা কেন্দ্রের সমীকরণটা যেটা বলছে রেখা দিয়ে ওটাও ইউজ করে ফেলছি। আমাদের বৃত্তটা এই বিন্দুগামী বলছে, এটা আমরা এখনো ব্যবহার করি নাই। এবার ওইটা দিয়ে একটা সমীকরণ পাবো। তাহলে আমাদের মূল বৃত্তের যে সমীকরণ, এটা যদি 1 1 বিন্দু দিয়ে যাই, আমরা এখানে এক্স এবং ওয়াই এর জায়গায় কি বসাইতে পারবো, 1 1টাকে বসাইতে পারবো। তাহলে আমি এটা নিচে লিখতেছি। তাহলে এখানে লিখবো প্রথমে যে 1 নং রেখা 1 1 বিন্দুগামী হলে, তাহলে আমরা এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় 1 লিখতে পারবো। তাহলে 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এই পাশে কি থাকবে, 5/2 থাকবে। বলো, এটা বুঝছো ভালো করে? এতটুকু পর্যন্ত তোমরা আগে উঠাই নাও, কারণ আমরা এখন উপর থেকে আবার লেখা শুরু করবো। আমরা এটাকে ভাঙবো, এই যে স্কোয়ার আছে না, স্কোয়ারগুলোকে ভেঙে দিতে হবে যাতে আমরা এই মানটাকে ব্যবহার করতে পারি। তাহলে আসো,
মুছে দিলাম, আশা করি উঠাইছো সবাই। কে এর ভ্যালুটা তো মুছে গেল। আচ্ছা যাই হোক, কে ইকুয়াল টু এটা কে, তো মুছে গেছে আবার। এটা কে ইকুয়াল টু 3h মাইনাস 7। তাহলে এই লাইন থেকে আমি উপরে লিখতেছি। তাহলে এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ার দুইটা ফর্মুলা আছে। এখন তুমি একটা কাজ করতে পারো, যেহেতু কে এর মানটা রেডিমেড করা আছে, তুমি চাইলে অনেকে এখান থেকে কে এর ভ্যালুটা রিপ্লেস করতে পারবা, বা কেউ চাইলে পরেও গিয়ে কি করতে পারবা, রিপ্লেস করতে পারবা। তবে আমরা আশা করি প্রথমে রিপ্লেস করে দিলে আমাদের কাজ কিছুটা কমে যাবে। আমরা প্রথমে রিপ্লেস করে ফেলি যাতে দুইবার করতে না হয়। তাহলে এটা 1 মাইনাস এইচ রেখে দিলাম, প্লাস এটা 1 মাইনাস কে। তাহলে কে এর জায়গায় এটা বসবে। তাহলে সামনে কিন্তু মাইনাস আছে, চিহ্ন গুণ করে বসাইতে হবে। তাহলে 1 মাইনাস এটা হবে 3h, আর মাইনাস 7টা মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। বলো এটা কি বুঝছো সবাই? আমি একসাথে করছি দেখো। তুমি যদি কে এর পরিবর্তে 3h মাইনাস 7টা বসাও, 3h মাইনাসের কারণে মাইনাস 3h হবে, আর এটা মাইনাস 7টা এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস 7 হয়ে যাবে। বুঝছি? এটা এবার দেখো 7 আর 1 মিলে তো 8 লেখা যায়। তাহলে আমি এইটাকে, তোমরা লাইনটা দেখাবা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। এটাকে আমি কি লিখতে পারবো, 8 মাইনাস 3h। এখানে তো 1 প্লাস 7 ছিল, তো আমি 1 প্লাস 7কে একসাথে করে বসাই দিছি। এবার আমার পুরো সমীকরণটা এইচ এ কনভার্ট হয়ে গেছে। এবার আমরা সূত্র ভাঙাই ফেলি। তাহলে এ স্কোয়ার মানে 1ই বসবে, এ বি 2ab মানে হচ্ছে 2h, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার, প্লাস এইচ স্কোয়ার, সরি এ স্কোয়ার মানে হচ্ছে 64, 2ab মানে হচ্ছে কত, 3 8 24, 24 দুগুণে 48, 48h বসবে, প্লাস 9h স্কোয়ার বসবে, ইজ ইকুয়াল টু, এই পাশের এগুলো তো করে ফেলছে বলে মুছে দিই, এখানে হচ্ছে 5/2 বসবে। বলো এটুকু বুঝছো? এটুকু বুঝতে পারছি। এবার আমরা যেগুলো যেগুলো যোগ বিয়োগ করা যায় এগুলো করে ফেলি। যেমন 9h স্কোয়ার আর 10h স্কোয়ার এটা মিলে, সরি 1h স্কোয়ার এটা মিলে 10 হয়ে যাবে, 10h স্কোয়ার। এইচ কয়টা আছে, এখানে আছে 48টা, এখানে আছে 2টা, তাহলে 50টা, 50h। এখানে আছে 1, এখানে আছে কত, 64, এখানে 64 আর এখানে 1, তাইলে হইলো কত, 65। আর একটা কাজ করতে পারি, 5/2, তো এই 2টা উপরে আসলে কি হবে, এখানে গুণ হয়ে যাবে না, এই যে পাশে গুণ হয়ে যাবে, নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে গুণ করলে এটা 20h স্কোয়ার মাইনাস 100h, এই 65 দুগুণে কত হয় রে, 60 60 120 130 না, 130, আর এদিক থেকে 5 এখানে আসলে মাইনাস হয়ে যাবে, -5। বলো এই লাইনটা পর্যন্ত বুঝছো সবাই? তাহলে 130 থেকে 5 বিয়োগ করে আমি এটার একেবারে কত লিখতে পারবো, 125 লিখতে পারবো। কালিও ডিস্টার্ব করতেছে আজকে, এই দেখছো 125 এটা। তো তোমরা চাইলে এটা একসাথে লিখতে পারবা, এখানে তো 130 আসবে গুণ করলে, এই 5টা এদিকে এসে মাইনাস হয়ে গেছে। এবার এটা মিডল টার্মে পড়ে গেছে, এখান থেকে তোমরা ডিরেক্টলি ইএস ক্যালকুলেটর যাদের আছে তারা ডিরেক্টলি মিডল টার্ম করে এটা ক্যালকুলেটর সলভ করে ফেলা যায়। আমরা একটু তো অ্যানালগ, আমি তো আবার এখানে ক্যালকুলেটর অ্যানালগে আছি, তাহলে আমাকে অ্যানালগভাবে করতে হবে। এখান থেকে কমন যাচ্ছে না, কি কমন যাচ্ছে প্রথমে, 5 কমন যাবে বোধহয় সবার কাছ থেকে। 5 কমন গেলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে কত, 25, আর তো যাবে না। হ্যাঁ 5 কমন যাবে, এই 5 কমন গেলে এটাকে আমরা লেখা যায়, সবার থেকে 5 কমন নিছি, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত, 5 25 125 না। হ্যাঁ এই, এবার এটাকে মিডল টার্ম করবা। তাহলে দেখো আমরা কেয়ার ভ্যালুগুলো বসাই ফেলছি আমাদের। আচ্ছা কেয়ার ভ্যালুটা একটু লাগবে, কেয়ার ভ্যালুটা আমাদের পরে 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 লাগবে, যারা লিখছো তাদের তো আছেই, আমাদের কেয়ার ভ্যালুটা লাগবে। আমরা কেয়ার ভ্যালুটা এই পাশে লিখি একটু, এটা পরে মান বের করার জন্য, কেয়ার মান বের করার জন্য লাগবে। কে ইকুয়াল টু কি পাইছিলাম, এই যেটাতে পাইছিলাম কে ইকুয়াল টু 3h মাইনাস 7 পাইছিলাম, এটা নিশ্চয়ই তোমাদের লেখা আছে, এই যে আমি এখানে আলাদা করে লিখে রাখছি। এবার এখান থেকে এইচ বাইর করো, তাহলে কত হয় এটা, 4 25 100, 4 আর 25 100, তাহলে এখানে 20 ভাঙাইতে হবে, তাহলে 4h স্কোয়ার, এটাকে কত দিয়ে ভাঙানো যাবে, 100, এদিকে হচ্ছে 20, 100 আর এদিকে যদি 20 হয়, 10 10 দিলে তো করা যায়, এই যে 10, 10h মাইনাস 10h প্লাস কত 25, বুঝছো? মানে 4 25, এটা তো পারবা, আশা করি মিডল টার্ম তো তোমাদের বুঝাইতে হবে না, আশা করি তুই বুঝছো কীভাবে ভাঙলাম এটা। তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে 2h কমন যায়, 2h কমন গেলে এখানে আরেকটা 2h থাকবে, আর এখানে থাকবে কত 5,
মাইনাস এখান থেকে কি কমন যায়, 5 কমন যায়, তাহলে এখান থেকে থাকবে 2h, এখানে থাকবে কত 5। এই যে ওমা এটা তো মিলে গেছে সব, আই হ্যাঁ তাড়াতাড়ি, এটা তো সূত্রই হয়ে যেত, শুধু শুধু মিডল টার্ম করছি। আচ্ছা যাই হোক, এই যে দুটোটা সেম, উৎপাদক যে দুইটা বের হয়েছে দুইটাই একই বের হয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2h এর মান আসবে হচ্ছে 5 আর h এর মান আসবে হচ্ছে 5/2। এই যে দেখো h বের হয়ে গেছে, h বের হয়ে গেছে। এবার h এর মানটা তুমি কে তে বসাই দাও, কে বের হয়ে যাবে, তাহলে কে ইকুয়াল টু আসবে h কত পাইছো 5/2, তাহলে 5/2 - 7, তাহলে এখানে লসাগু করলে আসবে হচ্ছে 2, এখানে হচ্ছে উপরে কত 15 আর এখানে হচ্ছে 14, এই হাফ আসবে, কে এর ভ্যালু কত আসবে হাফ। বলো বুঝছো, এই যে আমাদের সব কিছু বের করা শেষ, এইচ এবং কে মিসিং ছিল না, আমরা এইচও বাইর করছি, কেও বের করছি। এবার তুমি তোমার 1 নাম্বার সমীকরণ যেটা ছিল ওইখানে এইচ এবং কেটা বসাই দিবা, তাইলেই কি তোমার ইকুয়েশনটা রেডি হয়ে যাবে। অর্থাৎ আমি এইচ আর কে পর্যন্ত বের করে দিলাম, এরপর এখন তুমি মান বসাই যা সমীকরণটাকে একটু সরল করে ফেলবা, এটাই আর কিচ্ছু না। তো এই যে এইচ এবং কেটা তুমি 1 নাম্বার সমীকরণে বসাই দিবা, ওই যে এইচ কে দিয়ে যে সমীকরণটা লিখছিলাম আমরা ওটাতে বসাই দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। বুঝছো, এই হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথ। আশা করি বুঝতে পারছি, তাই না? সহজই তো ছিল, এত বেশি তো জটিল ছিল না। এবার আসো আমরা পরের ম্যাথটা করব। আমরা বোধহয় এটার পর আরো 2টা ম্যাথ করতে পারবো, টাইম বোধহয় খুব বেশি হয় না, আশা করি একটু লম্বা হবে লেকচারটা, আসলে কিছু করার নাই, একেবারে আজকে যা পড়ছি বেসিক ওর উপর যদি 1টা 2টা ম্যাথ আমরা না করি, বেসিক এটা তো আজকে পুরার লাভ হবে না। আচ্ছা প্রথমে 8 নাম্বারটা করে ফেলি, তারপর আর 2-3টা ম্যাথ করব। 8 নাম্বার দেখো, মূল বিন্দুগামী, এখানে একটা ইনফরমেশন আছে, মূল বিন্দুগামী হচ্ছে 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে বৃত্তটা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে এত এবং এত একক অংশ কি করে কর্তন করে। এই যে দেখো কর্তন, আমরা যেটা পড়ছি আজকে ছেদাংশ পড়ছি না, ওই যে ছেদাংশের ম্যাথ আসছে, তাহলে এত অংশ কর্তন করে বৃত্তের সমীকরণ কি করতে হবে, নির্ণয় করতে হবে। আসো তো এটার প্রথমে তোমাকে আমি একটু চিত্রটা দেখাই, এটা কেমন চিত্র। এটা চিত্র হচ্ছে এরকম, এই এটাই হচ্ছে এটা চিত্র। কিভাবে, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাইলে বলো আমাকে প্রথম শর্ত মানছে কিনা, যে দেখো মূল বিন্দু, বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে কিনা, গেছে। এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে অংশ কর্তন করছে, তাহলে যে দেখো এতটুকু অংশ যেটা কর্তন করছে এক্স অক্ষ থেকে, এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে করছে, আবার ওয়াই অক্ষ থেকেও অংশ কর্তন করছে, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে করছে, ওয়াই এর অংশ তো উপরে ধনাত্মক, এটা তো জানি আমরা। তাহলে এক্স অক্ষ থেকে করছে 3 একক, মানে এই ভ্যালুটা হলো 3 আর এই ভ্যালুটা হচ্ছে কত 5, আর এটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে 3 একক আর এটা হচ্ছে 5 একক, এটা হচ্ছে কেন্দ্র ও, এটা 3, এটা বুঝিও, এটা হচ্ছে কর্তিত অংশের মান, এই যে এটা মানে কতটুকু অংশ কর্তন করছে তার ভ্যালু 3, আর এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে কেন্দ্র। এবার আমাকে বলছে যে তুমি এই বৃত্তটার কি বের করে দেখাও, সমীকরণ নির্ণয় করে দেখাও। তাহলে আসো আমরা আদর্শতে যাইতে পারবো, প্রথমে আমরা প্রথমেই বৃত্তের সমীকরণটা ধরে নিই। তাহলে আমরা বলবো মনে করি বৃত্তের সমীকরণ, মনে করি বৃত্তের সমীকরণ। আদর্শটা লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এবার দেখো প্রথম মূলবিন্দুগামী যেটা বলছে ওই শর্তটা অ্যাপ্লাই করলে সি চলে যাবে, কারণ আমরা তো বারবার পড়ছি এটা, একটা বৃত্ত যদি মূলবিন্দুগামী হয় তাহলে অবশ্যই সি এর মান 0। তাহলে এবার লিখো মূল বিন্দুগামী হলে, মূল বিন্দুগামী হলে সি ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে সি যদি 0 হয় আমার সমীকরণটা দেখতে তখন এরকম হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার, যেখানে সি থাকবে না কারণ মূল বিন্দু দিয়ে গেছে। এবার জি এবং এফ এর ভ্যালুটা মিসিং, ওইটাই তুমি এই যে ছেদাংশ থেকে বা ছেদকৃত অংশ থেকে বের করতে পারবে। তাহলে আসো আমি তোমার একটু পার্ট করে দিই। প্রথম শর্ত মতে তাহলে এক্স অক্ষের ছেদাংশ,
এক্স অক্ষের ছেদাংশ কত দিছে 3। তাহলে এক্স অক্ষের ছেদাংশ সূত্র একটু আগে আমরা ক্লাসে পড়ছি 2 × √g² - c ইকুয়াল টু আমি কত লিখতে পারি 3। সি এর মান তো 0, এই যে এখানে বসাই দিয়েছি সি এর মান 0, তাহলে 2, এটা যদি 0 হয় √g², তাহলে এটা হয়ে যাবে g ইকুয়াল টু কত 3। তাহলে g ইকুয়াল টু আসতেছে 3/2। এই যে ভগ্নাংশ আসছে ঝামেলা, সমীকরণে বসে আবার লসাগু করতে হয়। আচ্ছা যাই হোক, কষ্ট দিচ্ছে আমাদেরকে, কিছু তো করার নাই। এবার আসো ওয়াই অক্ষের ছেদাংশ। ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 5। তাহলে ওয়াই অক্ষের ছেদাংশের সূত্র কি 2 × f² - c ইকুয়াল টু বসবে 5। সি এর মান 0, তাহলে এটা হবে 2 × f ইকুয়াল টু কত 5। f ইকুয়াল টু 5/2, বুঝছি? f ইকুয়াল টু কত 5/2। প্রশ্ন মুছে দিচ্ছি, প্রশ্ন আশা করি তো লাগবে না। এবার আমরা সমীকরণটা ফিল আপ করবো, যে জি এবং এফ এর ভ্যালুটা জাস্ট এখন 1 নম্বরে বসাই দিবে, আনসার বের হয়ে যাবে। তাহলে আসো তোমাদেরকে একটু অ্যান্সারটা করে দিই। তাহলে x², জি এবং এফ এর মান বসিয়ে পাইবে, লিখবা জি এবং কথাগুলো একটু লিখবা, এফ এর মান বসিয়ে, তাহলে x² প্লাস y² প্লাস 2gx, তাহলে জি এর জায়গায় বসবে 3/2, তাহলে 2gx 3/2। এই না, কাজ তো সহজ আছে, 2 তো কাটা চলে যাবে, লসাগু করা লাগবে না তো, বাহ কাজ ভালো হয়েছে, নাহলে লম্বা হয়ে যেত আরো। প্লাস 2fy, তাহলে f এর মান হচ্ছে 5/2, সো এটা বসবে হচ্ছে 5/2 ইন্টু y ইকুয়াল টু 0। সি তো নাই, তবে 2 কাটাই দাও না, 2 কাটা দিলে সমীকরণ হয়ে গেছে। x² y² 2 কাটা, এটা হবে 3x, এটা হবে 5y ইকুয়াল টু 0। এই যে তোমার অ্যান্সার রেডি, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বলো বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 8 নাম্বার পর্যন্ত যে ম্যাথের প্রশ্ন, আজকে আমরা 4টা লিখছিলাম এটা। তাহলে আমরা আর 2টা ম্যাথ করব, অর্থাৎ আমাদের যে বেসিক ছেদাংশ বা একটা অক্ষকে স্পর্শ করলে যে পড়াটা পড়ছি ওই রিলেটেড আমরা আরও 2টা ম্যাথ সলভ করবো আজকের ক্লাসে। এবং আগামী ক্লাসটা হবে পুরোপুরি আজকের যে বেসিকগুলো পড়ছি এই বেসিক নির্ভর ক্লাস, মানে এই বেসিকটা এই রিলেটেড যতগুলো ম্যাথ আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সেগুলো কি করে ফেলবো, সবগুলো শেষ করে ফেলবো। মানে লেকচার 4 যেটা, লেকচার 4 ইনশাল্লাহ আমাদের মানে 4 এর প্রায় 3/2 অংশ কমপ্লিট হয়ে যাবে। আর এরপর হয়তো আমরা পঞ্চম লেকচারে 4 এটাকে শেষ করব, এরপর আমরা 4b এর জন্য 2টা লেকচার রাখবো। তাহলে আমাদের মোটামুটি 7 থেকে 8টা লেকচারের মাধ্যমে আমাদের বৃত্ত অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে আশা করতেছি। ঠিক আছে, তাহলে চলো বাকি 2টা ম্যাথ একটু দেখে নিই। 2টা প্রশ্ন আমি নিলাম, এই 2টা ছোট প্রশ্ন। অলরেডি আমরা আমাদের লাস্ট ম্যাথের মধ্যে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে ফেলছি অলরেডি, যে ছেদকৃত অংশগুলো 2টাই কতে আসছে, তোমরা নাম্বারটা মিলাই নিবে। এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার, 9-এর অসীম শাহ স্যারের বইয়ের। এটা হচ্ছে কতে আসছে, এগুলা কত ছোট ম্যাথ, খণ্ডিতাংশ বাইর করতে বলছে। তাহলে আসো প্রথমে 3 নাম্বারটা করি। 3 বলছে কি, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তো এই বৃত্তের এক্স অক্ষের ছেদকৃত অংশটা বের করতে বলছে। তাহলে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করবে তোমাকে ওইটার ভ্যালু বের করতে বলছে। তাহলে আসো প্রথমে সূত্র তো জানি আমরা, এক্স অক্ষের কর্তৃত অংশ কি 2 × √g² - c। তাহলে জি এবং সি এর ভ্যালুটা লাগবে, তো সমীকরণে জি এবং সিটা আছে, সি তো অলরেডি -31 দেখতেই পাচ্ছ, জিটা বের করবো। তাহলে আসো প্রথমে সমীকরণটা লিখে ফেলি, x² + y² + 6x - 6y - 31 = 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি c = -31, এটা বলতে আমার কোনো সমস্যা নাই। এবং জিটা কেমনে বের করে, জি বের করে ওই যে 2gx যেটা আছে, বা x এর সহগকে তুমি 2 দিয়ে কি দিবা, ভাগ দিবা। তাহলে x এর সহগকে এখান থেকে জি বের করব, x এর সহগকে কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, তাহলে g = 3। বুঝছো? এখন অনেকে বলবো স্যার আপনি শিখাইছিলেন জি যখন বের করব তখন আমরা -2 দিয়ে ভাগ দিব, নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে, কেন্দ্র বের করার সময় -2 দিয়ে ভাগ দিতাম। ঠিক আছে তোমাদের কথা, কিন্তু আমরা এখানে তো কেন্দ্র বাইর করতেছি না, জি ঠিকই বের করতেছো, এখানে জিটা হলো শুধু ভ্যালু, কেন্দ্র বের করতেছো না। কেন্দ্র তো একটা স্থানাঙ্ক, কেন্দ্র তো কোনো দূরত্ব বুঝায় না, কেন্দ্র তো একটা স্থানাঙ্ক বুঝায় না, বাট এখানে জি হচ্ছে কি একটা দূরত্ব প্রকাশ করতেছে, এটা কিন্তু কোনো স্থানাঙ্ক না, এই জন্য আমরা মাইনাস দিয়ে ভাগ দিব না, যেটা আছে ওটা দিয়ে দিব। আর কেউ যদি -2 দিয়ে ভাগও করে ফেলে ভুলবশত, তাও তার রেজাল্ট ঠিকই আসবে, কারণ সূত্রে তো তুমি জি কে স্কোয়ার আকারে লিখবা, সো মাইনাস লিখলে ওটা অটোমেটিক্যালি কি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আসো
ওই যে এক্স অক্ষের ছেদাংশ বের করি। তাহলে এক্স অক্ষের ছেদাংশ সূত্র হচ্ছে 2 × √g স্কোয়ার মাইনাস সি। এই যে দেখছো জি এখানে স্কোয়ার যে, সো কেউ যদি -2 দিয়ে ভাগও করতো এখানে রেজাল্টটা ধরো মাইনাস আসছে, বাট এখানে প্লাস চলে আসবে। তবে বুঝে করবা, ভুল করার তো দরকার নাই, বুঝে করবা। তাহলে এখানে হবে 3 স্কোয়ার আর মাইনাস সি এর ভ্যালু হচ্ছে -31 মাইনাস 2। তাহলে এটা √3 স্কোয়ার মানে 9, মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে কত 31। তাহলে 2√40, 2 কত 40 একক। এতটুকু লিখলেই তোমার অ্যান্সার 2 মার্কস ক নাম্বারের জন্য। বা কেউ চাইলে দশমিকে লিখতে পারো, কেউ চাইলে রুটটাকে ভেঙেও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। বুঝছি এটা? এই দেখো 2 মার্কের জন্য কতে আসবে এটা। এরপর এটা আশা করি পারবা, তবু আমি একটু করে বলি, আমি করাই দিব না, আমি জাস্ট ভ্যালুগুলো একটু ভাঙাই দিব, ডিটেলে করাবো না। অর্থাৎ ওইটা তো ওয়াই অক্ষের ছেদাংশ বের করতে বলছে। তো ওয়াই অক্ষের ছেদাংশের জন্য তোমার কি লাগবে, এফ এবং সি লাগবে। তাহলে সি হচ্ছে ওই যে দেখো সমীকরণ থেকে সি অলরেডি 9 বলা আছে, সি হচ্ছে কত +9। এবার এফ কেমনে বের করব, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ। তাহলে ওয়াই এর সহগ হচ্ছে 8, এটাকে 2 দিয়ে ভাগ দাও, এখানে আসবে 4। এই যে ওয়াই এর সহগ, ওয়াই অক্ষ। এবার বসায় দাও, সূত্র কি √2 × f² - c। তাহলে 2 f² মানে হচ্ছে 4 স্কোয়ার মানে 16 -9। তাহলে 2 × √16 থেকে 9 গেলে কত হয়, হ্যাঁ না কত 6, এদিকে 7, 2√7 এত। এই যে অ্যান্সার বের হয়ে গেছে, দেখছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ক নাম্বারের জন্য সমীকরণটা লিখে দেওয়া আছে দিয়ে সমীকরণটা লিখবা, লিখে সি এবং এফ অর্থাৎ যে অংশের কর্তৃত অংশ বের করতে বলবে তার জন্য ওই ভ্যালুগুলো বাইর করবা। এক্স অক্ষ বললে জি এবং সি বের করবা, ওয়াই অক্ষ বললে এফ এবং সি বের করবা, করে জাস্ট সূত্রে বসাই দিবা। ঠিক আছে? তাহলে আজকের লেকচারটা আমরা এখানে সমাপ্ত করতে পারি আশা করি। আমরা অনেকগুলাই বেসিক পড়ছি, লেকচার অনেকটা দীর্ঘ হয়েছে, প্লাস ম্যাথও করছি অনেকটা। প্রথম ধাপে করছি 4টা, এখানে নিছি 6টা, এখানে নিছি 2টা, টোটাল 6টা ম্যাথ করছি। আমরা বলতে গেলে প্রায় চ্যাপ্টারের মাঝামাঝি চলে আসছি 4A। তাহলে আগামী ক্লাসে আমাদের 4A চ্যাপ্টারের একটা বড় অংশ আমরা কভার করে ফেলবো আগামী লেকচারে। এরপরের লেকচার আমরা 4Aটাকে অফিসিয়ালি বিদায় জানাবো, কেমন? এরপর আমরা 4B শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে যতটুকু পড়াইলাম, বিশেষ করে আজকের বেসিকটা একটু একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে ক্লাসের শুরুতে যে বেসিকগুলো পড়াইছি এগুলো একটু ভালো করে সবাই রিভিশন করে রাখবা, কারণ আগামী লেকচারটা পুরোপুরি হচ্ছে ওই বেসিক নির্ভর, বা ওই বেসিকগুলো থেকে আমরা ম্যাথগুলো করব। সো ওইখানের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা তথ্য আমাদের কাজে লাগবে, ওটা যেন আমরা কোনোভাবে মিস না করি, এটা ভালো করে মাথায় রাখবা। ঠিক আছে? তাহলে ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।